গল্প অপ্রিয়তমা পর্ব ১, ২, ৩ লিখেছেন ফাতেমাতুজ জোহরা। আমার সবথেকে অপছন্দের রং হলো কালো, আর আমার মম শেষমেশ কিনা একজন কালো মেয়ের সাথে বিয়ে দিল। আমি ভেবে পাই না আমার মতো হ্যান্ডসাম শিক্ষামন্ত্রীর সাথে মম কেন এই কালো মেয়েটাকে বিয়ে দিল। মেয়েটা যতবার আমার সামনে আসে ততবারই আমার গা গুলিয়ে ওঠে। মনে হয় এক্ষুনি বমি করে দেব। এমন অনুভূতি হয় যেদিন থেকে এই মেয়েটা আমাদের বাড়ির হেসেলে প্রবেশ করেছে সেদিন থেকে আমি বাড়ির খাওয়ার বর্জন করেছি। যেখানে মেয়েটাকে সহ্য হয় না সেখানে তার হাতে রান্না করা খাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। মেয়েটা আমার ঘরে থাকে, কিন্তু আমার কপালটা এতটা খারাপ তাকে জোর করে বলতে পারি না ঘর থেকে বের হয়ে যাও। এতে মম শুনলে কষ্ট পাবে। মেয়েটা যেদিন থেকে আমার ঘরের খাটে শুয়েছে ওই দিন থেকে আমি আমার বিছানাটাই স্পর্শ করে দেখিনি। এখন হয়তো বলতে পারেন কোথায় ঘুমায়। আমার নিজস্ব ৫ তলা ভবন আছে, সেখানে সারা রাত কাটিয়ে ভোর রাতে বাড়িতে এসে আবারও বেরিয়ে যাই। আমার কত শখ ছিল আমার বউ হবে আমার পিত্র ইরার মতো। কি সুন্দর ফিগার, সব কথায় ইংরেজি বলে, পোশাক আশাক সব কিছু আমাকে প্রতিবার মুগ্ধ করে তোলে। এইরকম বউ না হলে হয়? সবাই যেন এক দেখায় বলে বউটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। বউকে নিয়ে যখন তখন বিভিন্ন দেশে ঘুরতে যাব, পার্টিতে নিয়ে যাব, কিন্তু সবই আমার কপাল। লজ্জায় কাউকে বলতে পারি না আমার বিয়ে হয়েছে। কলেজে কত সুন্দরী মেয়ে লাইন দিয়ে পেছনে পড়ে থাকতো, আমি কাউকে পাত্তা দিতাম না। আজকে তারা শুনতে পায় আমি কালো মেয়ে বিয়ে করেছি, তাহলে আমার ইজ্জত কোথায় যাবে আল্লাহ জানে। কতবার ভেবেছি মমকে জিজ্ঞেস করব, মম কেন আমার জীবনটা এইভাবে ধ্বংস করলে, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। মমের ক্যান্সার আছে, লাস্ট স্টেজে, হাতে মাত্র কয়টা দিন, তাই কিছু বলতে পারি না। এতটুকু পড়ে মেহরিমের হাত থেকে ডায়েরিটা ধপ করে নিচে পড়ে গেল। ডায়েরিটা পড়া শব্দের চেয়েও ভয়ঙ্কর ছিল মেহরিমের হৃদয় ভাঙার শব্দ। তার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো নিজের স্বামীর কথাগুলো পড়ে। মেহরিম শরীরের ভারসাম্য ধরে রাখতে পারল না, ধপ করে বসে পড়ল মেঝেতে। মেহরিমের চোখের সামনে যেন মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। বুকের ভেতরটা ভারী হয়ে এলো তার, যেন কেউ পাথর চাপিয়ে দিয়েছে। কয়েক মুহূর্তে সে স্থির হয়ে বসে রইল। মনে হলো চারপাশে শব্দ সব থেমে গিয়েছে, শুধু কানে একটা শব্দ প্রতিধ্বনিত হলো, কালো মেয়ে। আমার গা গুলিয়ে ওঠে। তার হাতের রান্না করা খাওয়ার আমি স্বপ্নেও খেতে পারি না। প্রতিটা শব্দ তার বুকে ধারালো ছুরির মতো বুকের ভেতরে আঘাত করছিল। মেহরিম নিজের শাড়ির আঁচলটাকে শক্ত করে আঁকড়ে ধরল। তার ২ চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কিন্তু চিৎকার করে কাঁদতে পারছে না। যে মানুষটার ঘরকে নিজের ঘর ভেবেছিল, তার জন্য ৫ ওয়াক্ত নামাজে দোয়া করে, আর সে মানুষটা তাকে জীবনের অভিশাপ মনে করে। এতদিন সে ভেবেছিল হয়তো জাওয়াদ তাকে পছন্দ করে না, হয়তো সময় লাগবে তাকে আপন করতে, কিন্তু আজকে জানতে পারল তার স্বামীর মনে অভিমান নয়, তার জন্য ঘৃণা জমে আছে। মেহেরিন নিজের ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু চোখের পানি বাদ মানল না। আমি এতটাই দেখতে খারাপ? ফিসফিস করে কথাটা বেরিয়ে এলো তার মুখ থেকে। তার হাত নিজের মুখে চলে গেল। যে মুখটাকে নিয়ে ছোটবেলা থেকে মানুষের কটূক্তি শুনে এসেছে, আজ একই কারণে স্বামীর কাছ থেকে এক আকাশ পরিমাণ অপমান পেল। মনে পড়ল কত যত্ন করে এই বাড়িতে এসেছিল, শাশুড়ি মন জেতার চেষ্টা করেছে, স্বামীর পছন্দ অপছন্দ বুঝতে শিখেছে, অথচ যার জন্য এত কষ্ট করে সব কিছু শিখছিল সেই মানুষটা তার অস্তিত্বটাকে সহ্য করতে পারে না। মেহরিম হাঁটুতে মুখ বুজে কান্নায় ভেঙে পড়ল। বাপের বাড়িতে ও এতটুকুও সুখ পায়নি, জীবনে আবার স্বামীর বাড়িতেও ও একই ঘটনা ঘটল। কালো রং হলো কি কাউকে ভালোবাসার অধিকার থাকে না, কাউকে নিয়ে স্বপ্ন দেখার অধিকার থাকে না? মেহরিম ইসলাম, বয়স ১৮ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং কালো, হাঁটু পর্যন্ত লম্বা চুল, টানা চোখ। কোনো রকমে এসএসসি পরীক্ষা দিয়েছে বাপের বাড়িতে। মেহরিমের বয়স ৩ বছর থাকাকালীন তার মা মারা যায়। তার আব্বু আরেকটা বিয়ে করে আনলে প্রথম কয়েক মাস ভালোবাসলেও পরে তার জায়গা হয় রান্নাঘরে। তার আব্বু মাইনুল ইসলাম, বাংলাদেশের টপ বিজনেসম্যান।
মেহরিমকে বাঁচাতে গিয়ে তার মায়ের মৃত্যু হওয়ার জন্য মাইনুল মেহরিমকে চোখের বালিক মনে করে। 2 মাস হলো বিয়ে হওয়া। এই 2 মাস মেহরিমের বাপের বাড়ি থেকে কেউ কোনো রকম যোগাযোগ রাখেনি। অনেকক্ষণ কাঁদার পর মেহরিম আস্তে আস্তে উঠে দাঁড়ালো। সঙ্গে ডায়েরিটা নিতে ভুলল না। এই ডায়েরিটা তার চোখ খুলে দিয়েছে। সে বুঝতে পেরেছে কালো মানুষকে এই দুনিয়ায় কেউই আপন করে না। তাদের একমাত্র ঠিকানা হয় কবর, যেখানে তারা শান্তিতে থাকতে পারবে। মেহরিম ডায়েরিটাকে আগের জায়গায় রেখে ঘুরে দাঁড়াতে থমকে গেল। মেহরিমের সামনে দাঁড়িয়ে আছে শিক্ষামন্ত্রী জাওয়াদ নওয়াব। মেহরিম জাওয়াদকে দেখামাত্র এক পা পিছনে সরে গেল নিঃশব্দে। জাওয়াদের গায়ের রং অত্যাধিক ফর্সা, গোছালো চুল, চোখে চিকন ফ্রেমের চশমা, উচ্চতা 6 ফুট 2-3 হবে, পরনে কালো স্যুটবুট পরে আছে। জাওয়াদ কপালে ভাঁজ ফেলে মেহরিমের দিকে তাকিয়ে আছে। মেহরিম কিছু বলল না। আজকে আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো না কিছু লাগবে নাকি। সে নীরবে পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। জাওয়াদের কপালে গাঢ় ভাঁজ পড়ল। বাড়িতে পা রাখা মাত্র যে মেয়েটা এগিয়ে এসে জিজ্ঞেস করে কিছু লাগবে নাকি, আজকে কিছুই বলল না। জাওয়াদ আর ঘাটল না ব্যাপারটা। সে চলে গেল বারান্দায়। ওখানে একটু রেস্ট নিয়ে আবারও বাইরে যাবে। মেহরিম এক দৌড়ে স্টোর রুমে চলে গেল। সে কারো চোখের সামনে ভেঙে পড়তে চাইল না। কাঁপতে কাঁপতে করিডোর পেরিয়ে বাড়ির এক কোণে থাকা স্টোর রুমের দরজাটা ভেতর থেকে আটকে দিল। ঘরটা অন্ধকার। পুরনো কাঠের আলমারি, ধুলো জমা বাক্স, ভাঙা চেয়ার, মাকড়সার জাল, সব মিলিয়ে এক বিচ্ছন্ন পরিবেশ। ছোট জানালায় দিয়ে আসা ক্ষীণ আলো রেখা ধুলোকণাকে ভাসিয়ে রাখছে। কিন্তু মেহরিমের চোখে কিছুই ধরা পড়ছে না। তার চোখ ঝাপসা হয়ে আসছে অশ্রুতে। দরজায় পিঠ ঠেকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে। তারপর ধীরে ধীরে শরীরে শক্তি হারিয়ে মেঝেতে বসে পড়ল। দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল মেহরিম। তার বুক ফেটে বেরিয়ে এলো কান্নাগুলো। পুরো স্টোররুম ভারী হয়ে গেল তার কান্নার শব্দে। নিজের মুখে হাত বুলিয়ে ভাঙা কণ্ঠে বলল, এই মুখটাই কি আমার অপরাধ? এই রংটা কি আমি নিজের ইচ্ছায় বেছে নিয়েছি? তুমি তো আমাকে এইভাবে সৃষ্টি করছো আল্লাহ। তাহলে মানুষ কেন আমাকে আপন করে না? সব সময় শুধু শাস্তি দেয়। মেহরিম কথাগুলো বলে কান চেপে ধরল। তার কানের কাছে সৎ মায়ের তিরস্কার, আত্মীয় স্বজনের কটূক্তি আর আজ স্বামীর ডায়েরিতে লেখা নিষ্ঠুরতম শব্দগুলো তার মন ভেঙে দিয়েছে। মেহরিম কানে হাত দিয়ে আত্মচিৎকার করে বলল, থামো প্লিজ থামো, আর শুনতে পারছি না। কিন্তু মনের মধ্যে বিষাক্ত কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। এভাবে কতক্ষণ কেটে যাবার পর মেহরিম ধীরে ধীরে বলল, আমি যদি ফর্সা হতাম তাহলে উনি আমাকে এতটা ঘৃণা করতেন না। আমার হাতে রান্না খেতেন, আমার সঙ্গে এক টেবিলে বসে খাবার খেতেন, হেসে হেসে কথা বলতেন, একবার অন্তত মেহরিম বলে ডাকতেন উনি। কথাগুলো বলতে বলতে মেহরিমের কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। প্রতিটি প্রশ্নের উত্তর ছিল নিস্তব্ধতা। মেহরিম শূন্য চোখে স্টোর রুমের ময়লাযুক্ত মেঝের দিকে তাকিয়ে রইল। মনের সব কিছু কেমন জটিলতা পাকিয়ে যাচ্ছে। জাওয়াদ শাওয়ার শেষে ধীরে ধীরে ওয়াশরুমের কাচের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। গরম পানির বাষ্প এখনো পুরো ওয়াশরুম জুড়ে ভাসছে। ভেজা চুলগুলো কপালের উপরে এলোমেলো হয়ে পড়ে আছে। সদ্য ধোয়া মুখে এক ধরনের স্বাভাবিকতা, সতেজতা ফুটে উঠেছে। কোমরে সাদা জড়িয়ে এক হাতে ভেজা চুলগুলো পেছনে সরিয়ে দিল সে। সুঠাম কাঁধ বেয়ে 2-1 ফোঁটা পানি নিচের দিকে গড়িয়ে পড়ছে। ঘর জুড়ে ছড়িয়ে আছে সাবান আর শ্যাম্পুর মৃদু সুগন্ধ, যা পরিবেশটাকে আরও নির্মল করে তুলছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে মুছতে আয়নার নিজের প্রতিছবির দিকে একবার তাকালো জাওয়াদ। এরপর আলমারি খুলে পরিপাটি করে ইস্ত্রি করা কালো শার্ট আর প্যান্ট বের করলো। ধীরে ধীরে পোশাক পরে নিল। হাতঘড়িটা কবজিতে বেঁধে নেয়। তারপর ছোট একটা পারফিউম শরীরে ছিটিয়ে নিল। অফিসে যাওয়ার আগে সবসময় নিজেকে পরিপাটি রাখার অভ্যাস বহুদিনের। সব কিছু গুছিয়ে নেওয়ার পর হঠাৎ তার কপালে হালকা ভাঁজ পড়ল। আজ একটা বিষয় খুব অদ্ভুত লাগছে তার কাছে। একবার ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো, অতঃপর হাতের ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে দুপুর 2টা বেজে 10 মিনিট। প্রতিদিন এই সময়টাতে মেয়েটা দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো।
কখনো এক গ্লাস পানি হাতে, কখনো কফি, আবার কখনো মৃদু স্বরে জিজ্ঞেস করতো, আপনার কিছু লাগবে? জাওয়াত কখনো ঠিকমতো উত্তর দিত না, কখনো মাথা নেড়ে চলে যেত, কখনো আবার কোনো উত্তর দিত না। অথচ মেয়েটা পরদিন আবার ও একইভাবে দাঁড়িয়ে থাকতো। কিন্তু আজ পুরো ঘরটাই অস্বাভাবিকভাবে নীরবতা। কেউ দরজায় কড়া নাড়েনি, কেউ পানির গ্লাস এনে রাখেনি, কেউ একবারও জিজ্ঞেস করেনি কিছু লাগবে আপনার। জাওয়াত কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে রইল, তারপর নিজের অজান্তে মনে প্রশ্ন করল, আজকে মেয়েটা এলো না কেন? পরক্ষণেই নিজের ভাবনাটাকে ঝেড়ে ফেলে বলল, আসুক আর না আসুক তাতে আমার কি? মনে মনে নিজেকেই বলল জাওয়াত। তবুও এক অদ্ভুত অস্বস্তি যেন বুকের ভেতরে খচখচ করতে লাগলো। যে বিষয়টাকে গুরুত্ব না দিয়ে বারান্দার দিকে হাঁটা ধরল। বারান্দায় গিয়ে নিচের দিকে তাকাতেই দেখলো ড্রাইভওয়েতে ড্রাইভার গাড়ি প্রস্তুত করছে। কয়েক মিনিট পর তাকে অফিসে যেতে হবে। জাওয়াত আবার ভ্রু কুঁচকে বিরক্ত স্বরে মনে মনে বলল, যাক, না এলেই ভালো, সামনে এসে তো বিরক্ত করছে না। জাওয়াত হাঁটা ধরল তার অফিসের দিকে। দুপুর ঠিক ৩টা। আকাশের সূর্যটা তখন পশ্চিমে সামান্য হেলে পড়লেও রোদের তেজ কমেনি। সোনালি রোদ পিচ ঢালা রাস্তায় ঝলমল করছে। দূরে কোথাও কোকিলের ডাক মিলিয়ে যাচ্ছে গাড়ির হর্নের শব্দে। রাস্তার দুই ধারে কৃষ্ণচূড়া গাছ নীরবে দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে হালকা বাতাসে বয়ে এই পাতাগুলোকে দুলিয়ে দিচ্ছে। ফুটপাত ব্যস্ত, মানুষের আনাগোনা। কেউ অফিস শেষে বাড়ি ফিরছে, কেউ কেনাকাটায় ব্যস্ত, কেউ রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। চারপাশে মানুষের কোলাহল থাকলেও মেহরিমের কাছে সব শব্দ অস্পষ্ট লাগছে। ধীরে ধীরে ফুটপাত দিয়ে মেহরিম হাঁটছে। আজ তার পরনে গাঢ় নেভি ব্লু কালারের সুতির থ্রি-পিস, যার গলায় আর হাতের প্রান্তে সূক্ষ্ম সোনালি নকশা, সঙ্গে হালকা ধূসর নীল ওড়না সুন্দর করে কাঁধে জড়িয়ে আছে। কোমর ছাপিয়ে যাওয়া লম্বা চুলগুলো পরিপাটি করে বেনি করা। মুখে কোনো প্রসাধনী নেই, তবুও তার টানা চোখ দুটো নিজের মতো করে সুন্দর। তবে আজ সে চোখ দুটো লাল ও কালচে আর ফোলা। অনেকক্ষণ কান্না করার জন্য এমন হয়েছে। তার পদক্ষেপে কোনো তাড়াহুড়ো নেই, মাথাটা সামান্য নিচু, যেন পৃথিবীর কারো চোখের সাথে কোনো চোখ মেলাতে চাইছে না। এখনও মেহরিমের কানের কাছে ডায়েরির কথাগুলো বাজছে, কিন্তু তার আজ মনে আরেকটা অনুভূতিও জন্ম নিয়েছে। মেহরিম মনে মনে দৃঢ় স্বরে বলল, আমি আর কারো বোঝা হতে চাই না। আমাকে পড়তে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তাকে প্রমাণ করতে হবে একজন মানুষের মূল্য গায়ের রং নয়, তার চরিত্র, জ্ঞান আর কর্মে। মেহরিম শক্ত করে ওড়নাটাকে মুঠো করে চেপে আবারও বলল, আমি আবারও পড়াশোনা করব। এসেছি দিয়েছি, এবার আমি কলেজে ভর্তি হব, তারপর বিশ্ববিদ্যালয়ের যত কষ্ট হোক আমি থামব না। একদিন এমন জায়গায় পৌঁছাবো যেখানে আমাকে কেউ আমার রং নিয়ে নয়, আমার পরিচয় চিনবে। কথাগুলো বিড়বিড় করে বলতে লাগলো। আবারও চোখের কোণ ভিজে উঠল মেহরিমের, কিন্তু এবার কান্নাটা গিলে ফেলল। তারপর বলল, কাঁদতে হবে না মেহরিম, তুই অনেক কেঁদেছিস, এবার নিজেকে বদলানোর সময়। মেহরিম পিছনে ভবনগুলোকে ছাড়িয়ে এগিয়ে এলো পরিচিত কফি শপের সামনে। এগিয়ে গিয়ে কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই শীতল বাতাসটাকে স্পর্শ করল মেহরিমের ক্লান্ত মুখ। কফি শপের ভেতরে নরম হলুদ আলোয় আলোকিত, একপাশে মৃদু সুরে পিয়ানোর মিউজিক বাজছে। মেহরিম এগিয়ে গেল জানালার ধারে। তার ঠোঁটে ফুটল এক চিলতে হাসি। জানালার পাশে বসে আছে তার ভাই রাত চৌধুরী, মাথা নিচু করে ল্যাপটপে কিছু একটা করছে। মেহরিম ত্রস্ত পায়ে এগিয়ে এলো। রাত মাথা উঁচিয়ে মেহরিমকে দেখা মাত্র তার ঠোঁটে মায়া ভরা হাসি ফুটে উঠল। বয়স ২৬ কি ২৭ হবে, ৬ ফুটের কাছাকাছি উচ্চতা, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, মাথা চুলগুলো গোছালো, সাদা ফুলহাটা শার্টের হাতাকোণই পর্যন্ত গোটানো, হাতে কালো স্টিলের ঘড়ি। মুখ ভর্তি পরিমিত দাড়ি আর ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় করে তুলছে। সবচেয়ে সুন্দর ছিল তার হাসিটা, অহংকারহীন, উষ্ণ, আপন করে নেওয়ার মতো। রাত চেয়ার থেকে উঠে মেহরিমকে জড়িয়ে ধরে বলল, আরে আমার ছোট বোনটা এসেছে। কথাটা বলে মুচকি হাসলো রাত। মেহরিম বলল, কেমন আছো ভাইয়া? কথাটা বলে মেহরিম জোরপূর্বক হাসলো। রাত বলল, আমি ভালো আছি, আয় বস। বলেই চেয়ারটা টেনে দিল। মেহরিম নিঃশব্দে বসে পড়ল, সাথে রাত আর জায়গায়। এরই মধ্যে ওয়েটার এলো অর্ডার নিতে। রাত মেহরিমের দিকে তাকিয়ে বলল,
আগের মতো ক্যাপুচিনো? মেহরিম মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। কিছুক্ষণ পর ওয়েটার আগে 2 কাপ ধোয়া ওঠা কফি টেবিলে রাখা হলো। কফির মিষ্টি সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। রাত কফির কাপে চুমুক দিয়ে মেহরিমের দিকে তাকালো। আজকে মেহরিমকে অদ্ভুত লাগছে। মুখটা শুকিয়ে গিয়েছে, চোখ দুটো লাল, হাসছে অথচ সেই হাসি চোখ পর্যন্ত পৌঁছায়নি। রাত কপাল কুঁচকে নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মেহু, তুই ঠিক আছিস তো? মেহরিম দ্রুত চোখ নামিয়ে কফির কাপে চামচ নেড়ে বলল, হ্যাঁ ভাইয়া, আমি খুব ভালো আছি। সত্যি? রাত বিশ্বাস করতে পারল না। সে আবার জিজ্ঞেস করলো, জাওয়াত ভাইয়া কেমন আছেন? এক মুহূর্তের জন্য মেহরিমের বুকটা মোচড় দিয়ে উঠল। ডায়েরির প্রতিটি নিষ্ঠুর শব্দ আবারও মনে পড়ল। তবুও জোর করে ঠোঁটে হাসি টেনে বলল, উনি খুব ভালো আছে ভাইয়া, আর আমাকে অনেক যত্ন করে। কথাগুলো বলতে বলতে গলা শুকিয়ে এলো। রাত মুচকি হাসি টেনে বলল, আমি জানতাম আল্লাহ তোকে সুখে রাখবেন। তোর মতো মেয়েকে কেউ কষ্ট দিতে পারে না। মেহরিমের হাতের কফির কাপ আরও শক্ত করে চেপে ধরল। চোখের কোণে পানি এসে জমল, কিন্তু সে দ্রুত পানিটা মুছে ফেলল, যাতে ভাই বুঝতে না পারে। মনে মনে শুধু বলল, মাফ করে দিও ভাইয়া, আমি মিথ্যা বলছি, কারণ আমার কষ্টের কথা শুনে তুমি কষ্ট পাবে। আমি চাই না আমার দুঃখ তোমার মুখের হাসিটুকু কেড়ে নিক। এরই মধ্যে ওয়েটার ক্যাপুচিনো দিয়ে গেল। মেহরিম হাত থেকে কফির কাপটা রেখে ধীরে ধীরে বলল, ভাইয়া একটা কথা বলবো? রাত মুচকি হেসে বলল, আমার কাছে আবার অনুমতি নিয়ে কথা বলতে হবে নাকি? বল। মেহরিম ওড়নার কোণটা হাতের আঙুলের সাথে পেঁচাতে পেঁচাতে বলল, আমি আমি আবার পড়াশোনা করতে চাই। কথাটা শুনে রাত চোখ খুশিতে চকচকে হয়ে উঠল। এর আগে মেহরিমকে কত বুঝিয়েছে মেয়েদের পড়ালেখা করাটা অনেক জরুরি, কিন্তু সে কোনো আগ্রহ প্রকাশ করতো না। বলেছিল খালু না করালে আমি করাবো, কিন্তু মেয়েটা কিছুই বলেনি। আজকে সে মেয়ে নিজ থেকে পড়ালেখা করতে চাইছে। রাত বলল, সত্যি? মেহরিম মাথা নেড়ে সম্মতি জানালো। আমি এসএসসি পরীক্ষায় দিয়েছি, এবার কলেজে ভর্তি হতে চাই। তারপর যতদূর পারি পড়তে চাই, নিজের একটা পরিচয় গড়তে চাই ভাইয়া। রাত এক মুহূর্ত দেরি না করে মেহরিমের হাতের উপরে আলতো করে হাত রেখে বলল, এটাই তো আমি শুনতে চেয়েছি। তুই অবশ্যই পড়বি, যত খরচ লাগুক আমি দেব। সব কিছুর খরচ আমার। পৃথিবীর কেউ যদি তোর পাশে না থাকে, তবে তোর এই ভাইটা আজীবন তোর পাশে থাকবে। মেহরিমের চোখ আবার ভেজে উঠল। সে কান্না ভেজা চোখ নিয়ে ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। রাত বলল, ধন্যবাদ নয়, একটা কথা মনে রাখিস, মানুষের সৌন্দর্য গায়ের রঙে না, তার যোগ্যতায়। তুই এমন জায়গায় পৌঁছাবি যেদিন তোর পরিচয়ে সবাই তোকে চিনবে। মেহরিম আবারও মাথা ঝাঁকিয়ে সায় জানালো। রাত তার ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার এখন একটা মিটিং আছে, উঠতে হবে। সেও উঠে দাঁড়ালো, আর মেহরিমও। দুজনে কফি শপের বাইরে এসে দাঁড়ালো। রাত মেহরিমের মাথায় হাত রেখে বলল, সব সময় নিজের খেয়াল রাখবি, কোনো কষ্ট হলে এক মুহূর্তও লুকাবি না, আমাকে ফোন দিবি। মেহরিম জোর করে হেসে বলল, আচ্ছা ভাইয়া। রাত বিদায় জানিয়ে গাড়িতে উঠে গেল। গাড়িটা চোখের আড়াল হওয়া পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল মেহরিম। ঠোঁট ক্ষীণ হাসি তার। এগিয়ে গেল তার গন্তব্যের দিকে। মেহরিমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার স্বামী একজন মেয়ের সাথে শপিং মল থেকে বের হচ্ছে। মেহরিমের চোখ ফেটে পানি বেরিয়ে এলো। মেহরিমের দৃষ্টি হঠাৎ করে জমে গেল। কয়েক হাত দূরে শপিং মলের কাচের দরজা পেরিয়ে বাইকে আসছে জাওয়াত, তার পাশে এক তরুণী। দুজনের মুখে স্বাভাবিক হাসি। মেয়েটি কিছু শপিং ব্যাগ নিয়ে আছে আর কিছু বলছে হাসতে হাসতে, আর জাওয়াত কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনছে। মুহূর্তেই মেহরিম পুরো শরীর নিস্তেজ হয়ে গেল। মেহরিমের মনে হলো কেউ তার বুকের ভেতর থেকে আস্তে আস্তে প্রাণ শক্তিটাকে টেনে বের করে আনছে। শ্বাস আটকে আসছে তার। হৃদস্পন্দন দ্রুত হয়ে এলো, তার নিজের কানে শুনতে পাচ্ছে না সে। মেহরিম কয়েক পা পিছিয়ে গেল। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেল। বারবার হাতের উল্টো পিঠে চোখ মুছতে থাকলো, তবুও আবার বেহায়া চোখে পানি জমে গেল। মেহরিম এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। চারপাশের মানুষের কোলাহল, গাড়ির হর্ন, বাতাসের শব্দ সবকিছু যেন এক নিমিষেই মিলিয়ে গেল। গাল দিয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুগুলো।
মেহরিম এবার অশ্রুগুলো মোছার প্রয়াস করলো না। আজকে সকালেই তো সে নিজের ভাগ্যকে মেনে নিয়েছিল, মনকে বুঝিয়েছে তাদের মতো কালো মানুষের জীবনে কখনো ভালোবাসা আসতে নেই, না তাদেরকে কেউ ভালোবাসবে আর না তারা কাউকে ভালোবাসতে পারবে। তার থেকে নিজেকে গড়ে তুলতে হবে, মানুষের মতো মানুষ করো। কিন্তু চোখের সামনে নিজের স্বামীকে পরনারীর সাথে দেখে মেহরিম যেন আবারও বুক থেকে রক্তক্ষরণ শুরু হলো। মেহরিমের ঠোঁট কাঁপতে লাগলো, ভাঙা অসহায় কণ্ঠে নিজের মনে ফিসফিস করে বলল, তাহলে সত্যি আমি কোনোদিন আপনার জীবনের মানুষ হতে পারিনি। মেহরিমের মনে পড়তে লাগলো ডায়েরির কথাগুলো, প্রতিটি অবহেলা, প্রতিটি নীরবতা, যার জীবন্ত প্রমাণ সামনে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। মেহরিম সামনে এগিয়ে গেল না, এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো না, ঘরে স্ত্রী রেখে পরনারী নিয়ে ঘুরতে আপনার লজ্জা করে না? কিন্তু কাকে বলবে এগুলো সে, যেখানে একটা স্পষ্টভাবে তার ডায়েরিতে লেখা করছে যে তার জীবনের অভিশাপ ছাড়া আর কিছু না? তাহলে এই প্রশ্নগুলো করা বেকার। মেহরিম ঘুরে দাঁড়ালো। এই দৃশ্য দেখতে তার বুকের ভেতরে অসহ্য দহন হচ্ছে। মেহরিম তার ওড়নার কোণ দিয়ে চোখের পানিটুকু মুছে নেয়। তার ঠোঁটে ফুটে উঠল তিক্ত হাসি। মেহরিম বিড়বিড় করে বলল, আজকে বুঝলাম, কিছু মানুষকে যত ভালোবাসো না কেন, তোমার রূপ না থাকলে সেই মানুষটা তোমার ভালোবাসাটুকু গ্রহণ করতে নারাজ হয়। তার হৃদয়ে তৈরি হলো একরাশ ঘৃণা আর অবহেলা। মেহরিম শেষবারের মতো একবার তাকালো জাওয়াদের হাসি মুখের দিকে, না আর থামলো না, এগিয়ে গেল সামনের দিকে। প্রতিটি পদক্ষেপ মনে হচ্ছিল নিজের ভাঙা হৃদয়টাকে যেন টেনে নিয়ে হাঁটছে। তবুও মেহরিম থামল না, কারণ আজকে মেহরিম বুঝতে পেরেছে যে মানুষটা কখনো তার ছিল না। তাকে ধরে রাখার যুদ্ধে নিজের অস্তিত্ব হারানোর কোনো মানে নেই। ঠিক তখনই জাওয়াদের দৃষ্টি হঠাৎ রাস্তার ওপারে গিয়ে আটকে গেল। এক মুহূর্তে চোখ আটকে গেল পরিচিতে মুখে। মেহরিম রাস্তার ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, হাতের মুঠোয় শক্ত করে আঁকড়ে ধরে আছে ওড়নাটাকে। জাওয়াদ তীক্ষ্ণ দৃষ্টিতে মেহরিমকে আপাদমস্তক পরোক্ষ করল। অজান্তেই তার ঠোঁট দিয়ে বেরিয়ে এলো মেয়ে শব্দ, পুরোটাই উচ্চারণ করার আগে থেমে গেল তার কণ্ঠস্বর। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে মেহরিমের দিকে তাকিয়ে রইল। কেন যেন তার পা সামনে এগোলো না। মনের মধ্যে অদ্ভুত এক টান অনুভব করলো, কিন্তু কিছুক্ষণ বাদে তার মুখটা শক্ত হয়ে গেল। মনে মনে তাচ্ছিল্যের স্বরে বলল, এই মেয়েটাকে ডাকা আর নিজের পায়ে নিজেই কুড়াল মারা একই। নিজের ভেতরের অদ্ভুত অনুভূতিটাকে জোর করে চেপে ফেলল সে। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা প্রশ্নবোধক চাহনিতে তাকাতেই জাওয়াদ ঠোঁটে কৃত্রিম হাসি টেনে বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে। মেয়েটি মুচকি হেসে গাড়িতে বসে গেল আর জাওয়াদ সামনে বসে গেল। একবারও মেহরিমের দিকে ঘুরে তাকালো না সে। মেহরিম এইভাবে কতক্ষণ হাঁটলো সে নিজে নিজে জানে না। মানুষের ভরা ব্যস্ততা শহরটা ধীরে ধীরে পেছনে পড়ে রইল। সামনে নির্জন রাস্তা, রাস্তার দুপাশে আছে কদম আর কৃষ্ণচূড়া গাছের সারি। চারপাশে কোনো মানুষ নেই, আছে শুধু পাতার মর্মর ধ্বনি। মেহরিম থেমে গেল। বুকের ভেতর এতক্ষণ ধরে রাখা কষ্টটা হুড়মুড় করে বেরিয়ে এলো। ধপ করে কংক্রিটের রাস্তায় বসে গেল সে। দুহাত দিয়ে মুখ চেপে ধরে ফুঁপিয়ে উঠল মেহরিম। কণ্ঠ দিয়ে বেরিয়ে এলো কান্নার শব্দ। এমন সময় ঝুম দিয়ে বৃষ্টি শুরু হলো। কয়েক সেকেন্ডের বৃষ্টিতে মেহরিমের মাথার চুল, জামা কাপড় ভিজে একাকার হয়ে গেল। মেহরিমের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে দুহাত আকাশের দিকে ছড়িয়ে কান্না করতে ব্যস্ত। সন্ধ্যা 7:10। মেহরিম বাড়ি ফিরল। শরীরে ভেজা জামাগুলো শুকিয়ে গিয়েছে ইতিমধ্যে। অতিরিক্ত কান্নার জন্য মেহরিমের চোখগুলো ফুলে লাল টকটকে হয়ে আছে। মেহরিম ড্রয়িং রুমে পা রাখতে দেখল তার দাদি শাশুড়ি জাহেরা বেগম বসে আছে। জাহেরা বেগমের বয়স 70 বছর, পরনে সাদা শাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা, গলায় স্বর্ণের চেন। জাহেরা বেগম সবসময় মেহরিমকে ছোট করে কথা বলে, কিন্তু মেহরিম কিছু বলে না, সব কিছু চুপচাপ সহ্য করে নেয়। মেহরিম তাকে দেখে হাসি মুখে এগিয়ে এসে জাহেরা বেগমের পায়ে সালাম করতে নিলে জাহেরা বেগম আর্তনাদ করে বলল, সরো সরো এখান থেকে। আচ্ছা, তোমাকে কতবার বললে শুধরাবে বাপু?
এতবার করে বলি আমার চোখের সামনে আসবে না, কিন্তু না আসার সাথে সাথে নিজের অপয়া মুখটা নিয়ে আমার সামনে হাজির হয়ে গিয়েছো। কথাগুলো বলে মুখ ঝামটা মারল জাহেরা বেগম। মেহরিম ছলছল চোখ নিয়ে এখনও তাকিয়ে আছে জাহেরা বেগমের দিকে। এরই মধ্যে সেখানে আসলো নাজনীন বেগম, জাওয়াদের মা। বয়স 47 হবে, পরনে সুতির থ্রি-পিস, মুখটা বেজায় গম্ভীর করে আছে। নাজনীন বেগম ড্রয়িং রুমে পা রাখতেই তার শাশুড়ির কথাগুলো শুনতে পেয়েছে। নাজনীন বেগম মেহরিমের পাশে দাঁড়িয়ে শাশুড়ির উদ্দেশ্যে বলল, বয়স তো কম হলো না, একটা বাচ্চা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় শিখলেন না আপনি? জাহেরা বেগম রাগান্বিত কণ্ঠে বলল, নাজনীন মুখ সামলে কথা বলো, সব জায়গায় গলা বাজি করতে আসবেন না। নাজনীন জোর গলায় বলল, আমার গলাবাজিটা দেখলেন, আর আপনি যে ছোট মেয়েটাকে মানসিকভাবে আঘাত করলেন তার কি হবে? জাহেরা সোফা ছেড়ে উঠে এসে মেহরিমের সামনে দাঁড়িয়ে বলল, এই কালো অপয়া মেয়েটার কারণে আমার ফুলের মতো দাদু ভাইয়ের জীবনটা নষ্ট করে দিলে তুমি, আর আমি দুটো কথা বললেই দোষ? নাজনীন বেগম কিছু বলতে যাবে তার আগেই মেহরিম নাজনীন বেগমের ডান হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরে নেয়। নাজনীন বেগম ঘাড় ঘুরিয়ে মেহরিমের দিকে তাকালো। মেহরিম মাথা নাড়িয়ে কিছু বলতে বারণ করলো। জাহেরা বেগম টিটকারি মেরে বলল, বাহ বাহ, এখন থেকে শাশুড়িকে হাত করে নিয়েছো। তোমার একটা ইশারায় তোমার শাশুড়ি চুপ করে গেল। নাজনীন বেগম গোখরা সাপের মতো ফুঁসতে লাগলো। শাশুড়ি কথা শুনে কিন্তু কিছুই বলতে পারল না। জাহেরা বেগম মুখ বাঁকিয়ে চলে গেল তার ঘরের দিকে। নাজনীন বেগম মেহরিমকে ঝাঁঝালো স্বরে বলল, জীবনে প্রতিবাদ করতে না পারলে কখনো এই নোংরা সমাজে টিকতে পারবি না। এত ভালো মানুষই করে শুধু মানুষের লাথি ঝাঁটা খেতে হবে। তুই কেন আমাকে আটকালি বল? ওই কুচুটি মহিলাকে আরও দুটো বলতে দিতি। মেহরিম কিছু বলল না, নিঃশব্দে নাজনীন বেগমের বুকের ভেতরে ঢুকে গেল। নাজনীন বেগমের রাগ এক নিমেষেই পড়ে গেল। মুখে এক চিলতে হাসি ফুটল। মেহরিমকে শান্তশিষ্ট মেয়ে হিসেবে ভালো লাগে, তার সাথে কঠিন রূপ যায় না। হয়তো একদিন এই মেয়েটা কঠিন হলে সে চিনতে পারবে না এটা তার মেহরিম। নাজনীন সুলতানা। নাজনীন কথাগুলো বলতে ভাবতে ভাবতে মেহরিমের মাথায় হাত বুলাতে লাগলো। নাজনীন বেগম মুচকি হেসে বলল, যা ফ্রেশ হয়ে নিচে আয় তাড়াতাড়ি। সে কখন রাতের সাথে দেখা করতে গিয়েছিলি? মেহরিম বলল, আচ্ছা আম্মু, আমি তাড়াতাড়ি করে আসছি বলে উপরে চলে গেল মেহরিম। মেহরিম ঘরে পা রাখতেই চমকে উঠল। সোফায় বসে জাওয়াত ল্যাপটপে কিছু একটা করছে, পরনে শার্ট আর প্যান্ট, চোখে চিকন ফ্রেমে সাদা চশমা, মুখটা থমথমে করে রেখে আছে। মেহরিম তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল সামনের দিকে। জাওয়াত পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখল মেহরিম ঘরে প্রবেশ করছে। জাওয়াত প্রস্তুতি নিয়ে নিল, মেয়েটা কিছু বললেই জিজ্ঞেস করবে আজকে বসুন্ধরা শপিং মলের সামনে কি করছিল। কিন্তু মেহরিম ব্যাগটা আলগোছে রেখে আলমারি খুলে নিচের পোশাকগুলো বের করে গেল ওয়াশরুমের দিকে। জাওয়াদের দিকে ভুলেও তাকালো না। জাওয়াত চশমা খুলে বিস্মিত হয়ে মেহরিমের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা আজকে সকাল থেকে অদ্ভুত আচরণ করছে। যে মেয়েটা সবসময় আঠার মতো পড়ে থাকতো, তাহলে আজকে কেন এমন করছে? জাওয়াদের মাথাটা ধপ করে রাগটা উঠে গেল। এই মেয়ে তাকে ইগো দেখাচ্ছে। তার পিছনে কত মেয়ে লাইন দিয়ে পড়ে থাকে, আর এই মেয়ে চোখ তুলে তাকাচ্ছে না। জাওয়াত আবারও ল্যাপটপে কাজ করতে মনোনিবেশ করলো, কিন্তু তার মন ল্যাপটপে লাগলো। আবারও বেহায়াদের মতো করে চোখ তুলে ওয়াশরুমের দিকে তাকালো। জাওয়াত টাস করে ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো। মনের মধ্যে মেহরিমের মুখ ঘুরিয়ে চলাফেরা করা দৃশ্যটা জীবন্ত হয়ে তার চোখে ভাসছে। এরই মধ্যে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পাওয়া মাত্র জাওয়াত ঘাড় ঘুরিয়ে একবার তাকায়। মেহরিম একটা মার্জেন্ডা কালারের থ্রি-পিস পরে এগিয়ে আসছে, মাথায় তোয়ালে লেপ্টে রাখা আছে। জাওয়াত এক নজর দেখে চট করে মুখ ঘুরিয়ে নিয়ে অন্যত্র। জাওয়াত একবার ঘড়ির দিকে তাকালো। এখনও রাত 8টা বাজতে যাচ্ছে। এখন তাকে হয়তো জিজ্ঞেস করবে কফি খাবেন নাকি। মেহরিম একবারও জাওয়াদের দিকে ফিরেও তাকালো না। চুলটা চিরুনি দিয়ে আছড়ে ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে নিচে চলে গেল। জাওয়াত মেহরিমের যাওয়ার দিকে তাকিয়ে রইল। জাওয়াত রাগে ক্ষোভে ঘরের ফুলদানিটা আছড়ে ফেলল। সে এতটা বোকা নয়, হয়তো কিছু একটা হয়েছে।
জাওয়াদ চশমাটা ছুঁড়ে ফেলে এগিয়ে গেল নিচে। এই মেয়েকে সে শিক্ষা দিয়ে ছাড়বে, তাকে ইগো দেখানো।